আজকের আমরা 7 নম্বর স্কুল করব গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। আগে বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দাবাবে। সাবস্ক্রাইব বাটন দাবালে তোমরা দেখো আমার সমাধান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে এরপরে যখন আমি অন্য আরও স্কুলের ভিডিওগুলো দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, 4 100 সমান 100 ভাগের 4 ভাগ। এছাড়া আমি এটা কি লিখতে পারি, 4 এর 1-এর 100 মানে 4 গুণিতক 1-এর 100। কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে, এই সম্পর্ককে কি বলবো? বিপরীত সম্পর্ক। ঘনবস্তুর কটি মাত্রা? ঘনবস্তুর 3টি মাত্রা। 670 পয়সা সমান কত টাকা? 6.7 টাকা। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলে? অতিভুজ বলে। তারপরে দেখো একটা নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ দিয়েছে, একসঙ্গে মিশিয়ে দিয়েছে। দেখো 5, 10, 15, 20, তাহলে 5 5 করে বেড়ে যাচ্ছে, 5, 10, 15, 5 5 করে বেড়ে যাচ্ছে। আর দেখো এটা উল্টো দিকে যাচ্ছে, ZYX WXYZ, ঠিক আছে। এরপরে 2-এর দাগের কোশ্চেন দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। 17 * 8-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 17 মানে 17 দশমিক, আর দেখো এখানে 8-এর নিচে 100 আছে মানে দুটো শূন্য আছে, তাহলে দশমিক দেখো দুটো ঘর সরবে, তাহলে 8 একটা আর একটা শূন্য নিতে হবে, ঠিক আছে। এরপরে গয়ের দাগে দেখো 0.002-কে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 2/1000। এটাকে কাটাকাটি করলে কি হবে? 1/500। ফুটবল আকারের ঘনবস্তুকে কি বলে? গোলক বলে। একটি ইটের কটি শীর্ষবিন্দু? একটি ইট হচ্ছে আয়তঘন, তাই এর আয়তঘনের কটা শীর্ষবিন্দু? 8টা শীর্ষবিন্দু। দেখো আয়তঘন নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে ওখান থেকে দেখে নেবে। এরপরে দেখো 7, 8, 9, 5, 3, 0 দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম, শূন্য কিন্তু আগে হবে না। শূন্য যদি আগে হয়ে যায় সেটা 5 অঙ্কের হয়ে যাবে, সেই জন্য শূন্য একটা সংখ্যা পরে হবে, ঠিক আছে। তাহলে 3, 0, 4, 5, 7, 9, ঠিক আছে। এরপরে দেখো 105 মিনিটকে কিসে প্রকাশ করতে হবে? কত ঘন্টা আর কত মিনিট। তাহলে 105কে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বেরোবে কত? 1 ঘন্টা বেরোবে আর 45 মিনিট। এরপরে দেখো 3-এর দাগে ক, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 55 হলে অপর দুটি কোণের মান কত? তাহলে আমরা জানি কি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর সমকোণী ত্রিভুজ মানে তার তো একটা 90 ডিগ্রি থাকবে আর একটা 55 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 180 বিযুক্ত 90 + 55, তাহলে এটা করলে হবে 35। তারপরে খ দেখো, ভাজ্য 688 এবং ভাজক 6 হলে ভাগফল ভাগশেষ কত হবে? দেখো 688কে 6 দিয়ে ভাগ করতে হবে, করলে ভাগফল হবে
114 এবং ভাগশেষ হবে 4। এটা কোনো কঠিন নেই, একদম সহজ কোশ্চেন। তারপর গ দেখো, একটি মাঠের পরিসীমা 178 মিটার এবং দৈর্ঘ্য 52 মিটার হলে মাঠটির প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ সমান আমরা কি করব? প্রস্থ সমান দেখো, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে দৈর্ঘ্য বিয়োগ করলে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরোবে, অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিলে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে প্রস্থ হচ্ছে 37 মিটার। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই। দেখো, এটা যোগ করতে বলেছে, তাহলে এটা পূর্ণ আছে, পূর্ণটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে দেব। তারপরে হচ্ছে 6-এর 7, তাহলে লসাগু হবে 7, তাহলে 24 আর 6 যোগ করলে হবে 30, তাহলে 30-এর 7, 30-এর 7কে আমরা পূর্ণ করব, 4 পূর্ণ 2-এর 7। আচ্ছা, তারপরে দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 150, একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যা কত? তাহলে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুকে গুণ করে আমি যদি আরেকটি সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা দেখো, তাহলে লসাগু গুণিতক গসাগু ডিভাইডেড একটি সংখ্যা, তাহলে লসাগু কত? 150, গসাগু 5, আর একটি সংখ্যা হচ্ছে 30, এটা কাটাকাটি করলে হবে 25। 10টি পেনের দাম 40 টাকা হলে 4টি পেনের দাম কত? এটা ঐকিক নিয়মে করতে হবে। 10টি পেনের দাম 40 টাকা, তাহলে একটি পেনের দাম কত হবে? 40/10 হবে। তাহলে 4টি পেনের দাম কত হবে? ইন্টু 4 হবে, তাহলে এটা করলে কত হবে? 16 টাকা। 9-এর বর্গ এবং বর্গমূল কত? 9-এর বর্গ মানে 9 ইন্টু 9, 9 9 81, আর 9-এর বর্গমূল কত হবে? 3 গুণিতক 3 মানে 9 হয়। তাহলে 3-এর বর্গমূল করার পদ্ধতি তোমাদের অনেকবার দেখিয়েছি, দেখে নেবে। তাহলে 9কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করলে দুটো 3 হবে, দুটো 3 থেকে আমরা বর্গমূল করলে সেটা একটা 3 পাবো। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3। তারপর দেখো, 60,308কে 8.023কে স্থানীয় মানে বিস্তার করতে হবে। 60,000 মানে 60,000, শূন্য আছে, এটা কোনো হবে না। তারপরে দেখো 300, তারপরে দশকের কোনো কিছু হবে না, আর এককের হবে 8। আর ভগ্নাংশ যদি বলো, ভগ্নাংশের দেখো শূন্য আছে, তাহলে এটা হবে না, তাহলে 2-এর 100 হবে, 3-এর 1000 হবে। আচ্ছা, পরের কোশ্চেন, 121 জন ছাত্রকে বর্গাকারে দাঁড়িয়ে আছে, তাহলে একটি সারিতে কতজন ছাত্র আছে? তাহলে এটা করতে হলে আমাদের 121কে কী করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করার জন্য উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 121 মানে 11 ইন্টু 11, তাহলে 121-এর বর্গমূল হচ্ছে 11, তাহলে একটি সারিতে 11 জন দাঁড়িয়ে আছে। দেখো দেখো, একটি কাজ 4 জন লোকের 2 দিন সময় লাগে, তাহলে ওই কাজটি 8 জন লোকের কতদিন লাগবে? তাহলে ঐকিক নিয়ম, 4 জন লোকের 2 দিন সময় লাগে, 1 জন লোকের যদি হয় তাহলে অনেক বেশি লাগবে। ঠিক আছে, সেই জন্য এটা গুণ করতে হবে, 8 জন লোকের কম হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা করলে বেরোচ্ছে 1 দিনে। ঠিক আছে, তারপরে দেখো, 3টি ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে কোনটি বড়? দেখো, ভগ্নাংশের বড় ছোট বের করতে হলে তাহলে আমরা হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু 10 বেরিয়েছে, তাহলে নিচে আমাকে 10 করতে হবে, মানে হরে আমাকে 10 করতে হবে। এটা করলে দেখা যাচ্ছে দুটো সমান হয়ে যাচ্ছে, কিন্তু একটা অনেক বেশি, 6/10, তাহলে 3-এর 5 বড় হবে। এরপরে দেখো, একটা সরল আছে, 3-এর ঠ। দেখো, সরলটা কঠিন নেই, একদম সহজ আছে, শুধু কেবলমাত্র বন্ধনীর কাজ হয়েছে। আর এখানে লাস্টে এসে দেখলে একটু অসুবিধা মনে হচ্ছে, কিন্তু এটা কোনো অসুবিধা নেই,
10 থেকে প্রথমে 4 বাদ দিতে হবে, 4 বাদ দিলে 6, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে সরলের উত্তর হবে 3। 4 দাগে দেখো, একটি রাস্তা তৈরি করার সময় প্রথম দিনে 1/6 অংশ, দ্বিতীয় দিনে 3/10 অংশ এবং তৃতীয় দিনে 1/4 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? রাস্তাটির কত অংশ কাজ বাকি আছে? তার 3 দিনে মোট কাজ হয়েছে, 3টে ভগ্নাংশকে যোগ করতে হবে, যোগ করলে হবে 43-এর 60 অংশ, তাহলে 3 দিনে মোট কাজ হয়েছে এটা। আচ্ছা, আমরা যে কোনো কাজ বা যে কোনো জিনিসের মোট অংশ 1 ধরি, তাহলে মোট রাস্তার কাজ সমান 1 অংশ, তাহলে কাজ করতে বাকি আছে 1 বিযুক্ত 43-এর 60, তাহলে এটা করলে কত হচ্ছে? 17-র 60 অংশ কাজ বাকি আছে করতে। তারপর খ দেখো, 18.9 মিটার লম্বা বাঁশের 5.23 মিটার কাদায় 7.8 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে এটা মানে খুব কমন কোশ্চেন, প্রায় থাকে এটা, আগে অনেক 2-3 বার করে দিয়েছি, হ্যাঁ, তবুও আর একবার বলে দিচ্ছি আমি। বাঁশটি জল ও কাদায় ডুবে আছে, কী হবে? 5.23 যুক্ত 7.8 মিটার মানে 13.03 মিটার ডুবে আছে, ঠিক আছে। এবার জল কাদার ওপরে আছে কত? দেখো, টোটাল বাঁশ হচ্ছে 18.9, সেখান থেকে যেটা জল ও কাদায় ডুবে আছে সেটা বাদ দিলে তাহলে জল কাদার ওপরে আছে যেটা আছে সেটা পেয়ে যাব। তাহলে দেখো 13.03 বাদ দিতে 5.87 মিটার। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের জন্য 48 দিনের খাবার মজুদ আছে, কিন্তু 5 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবার তাদের সবার কতদিন চলবে? দেখো, 15 জন ছাত্রের মজুদ খাবার চলে 48 দিন, একজন ছাত্রের বেশি দিন চলবে। আচ্ছা, 5 জন নতুন যোগ দিয়েছে, তাহলে এখন 20 জন হয়েছে, তাহলে 20 জনের কত দিন চলবে? 20 আবার ভাগ হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 36 দিন। তাহলে আর 5 জন যোগ হওয়ায় তাহলে চলবে এটা 36 দিন। ঘ দেখো, বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার ও কী কী? বাহু অনুযায়ী প্রত্যেক প্রকার ত্রিভুজ অঙ্কন করে দেখাও। দেখো, সমবাহু ত্রিভুজ কি করে আঁকতে হয়, তাহলে একটা আমি লাইন নিলাম, লাইনটা হচ্ছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটারে নিলাম। সেই 4 সেন্টিমিটার নেওয়ার পর কম্পাস দিয়ে দেখো একদিক থেকে মাপ নিলাম, মাপ নিয়ে ওপরে এটা কাটবো, ঠিক আছে। তোমরা 4 সেন্টিমিটারের জায়গায় 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার নিতে পারো, কোনো অসুবিধে নেই। দুদিক থেকে সমান মাপ নিয়ে কাটতে হবে। তাহলে দেখো, নিচেরটার মাপে 4 সেন্টিমিটারের মাপে বাকি দুটো বাহু হয়ে যাবে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, আমি পেন দিয়ে করছি, তোমরা অবশ্যই ওটা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু কিন্তু 4 সেন্টিমিটার। এবার সমদ্বিবাহু একটা মাপ নিলাম, যে কোনো একটা মাপ নিলাম, ঠিক আছে। মাপ নিয়ে দেখো কম্পাসের সাহায্যে দেখো এর চেয়ে বেশি নিতে পারো বা এর চেয়ে কম নিতে পারো, কিন্তু দুদিক থেকে তোমাকে সমান কাটতে হবে। এই বাহুটার দুদিকে বসিয়ে সমানভাবে কাটতে হবে। বেশি নিতে পারো, এই বাহুটার বেশি নিতে পারো, মানে ভূমিটার বেশি নিতে পারো, কম নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি বেশি নিয়ে করেছি, তারপরে যুক্ত করে দিলে কী হবে? দেখো, উপরের দুটো বাহু সমান হয়ে যাবে, আর নিচের বাহুটা ওই দুটো বাহুর সঙ্গে সমান হবে না, তাই এটি সমদ্বিবাহু, দুটো বাহু সমান, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের কী করতে হবে? যে কোনো মাপ, এটার জন্য কম্পাস লাগবে না কিন্তু, ঠিক আছে। তাহলে যে কোনো মাপ নিয়ে দেখো তিনটি বাহুকে
যুক্ত করলে তাহলে যে কোনো মাপ নিয়ে 3টি বাহুকে যুক্ত করলে এটা বিষমবাহু ত্রিভুজ তৈরি হবে। অর্থাৎ বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তারপরে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এবং জ্যায়ের নাম দিয়ে চিহ্নিত করো। দেখো তাহলে 6 সেন্টিমিটার একটি লাইন টেনেছি। 6 সেন্টিমিটার কিন্তু আমার কাজে লাগবে না, 6 সেন্টিমিটার হচ্ছে ব্যাস। ঠিক আছে, এখানে লিখে দিতে হবে 6 সেন্টিমিটার। এবং ব্যাসার্ধ যদি আমাকে বের করতে হয় তাহলে 6/2 করতে হবে। 6/2 মানে 3। তাহলে এখানে তারপরে একটি 3 সেমি টানতে হবে এবং 3 সেমির মাপ নিয়ে কম্পাসের সাহায্যে আমাকে এটা সার্কেল করতে হবে। ঠিক আছে, এবং তার নাম দিতে হবে। দেখো, ও কেন্দ্র এবং ব্যাসার্ধ, এখানে ও থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ, আর জ্যা পরিধির ওপর যে কোনো দুটো বিন্দু যোগ করলে হচ্ছে জ্যা। ঠিক আছে, কেন্দ্র ও। 7 নম্বর স্কুল শেষ হয়েছে। এবার তোমরা যদি এর পরের ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যখন আমি 8 নম্বর 9 নম্বর স্কুল দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।